আসসালামু আলাইকুম। ২০২২ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরও ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ছিল ২ নম্বরে এবং ব্রাজিল ছিল ১ নম্বরে। আজ থেকে ৪ বছর আগে ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর অনফিল্ডের পর্দায় আমরা ফিফা র্যাঙ্কিং কিভাবে কাজ করে সেই ব্যাপার নিয়ে পুরো ইকুয়েশনটা দেখিয়ে একটা ভিডিও করেছিলাম বোর্ড এবং মার্কার দিয়ে। আমার মনে হয় তখন যারা অনফিল্ড পরিবারের সদস্য ছিলেন তাদের কাছে মনে আছে, আপনারা অলরেডি থাম্বনেল এবং সেই সময়কার ভিডিওর কিছু অংশ দেখতেই পাচ্ছেন। একটা ফিডব্যাক অবশ্যই দেবেন যে এই ৪ বছরে আমার আসলে কতটুকু পরিবর্তন হয়েছে, পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, মাথা পেতে নেব। তবে এই মুহূর্তে একটা কনফিউশন তো বিরাজ করছে যে আর্জেন্টিনা টিম ফিফা বিশ্বকাপের ঠিক প্রাককালে তারা কিভাবে র্যাঙ্কিংয়ে ১ নম্বরে আসলো, ফ্রান্স তো ১ নম্বরে ছিল, আর্জেন্টিনা কিভাবে এখন ১ নম্বরে আসলো। একদম সিম্পল একটা ইকুয়েশন, সেটা হচ্ছে ফ্রান্স তো আইভরি কোস্টের সঙ্গে ২-১ গোলে হারলো এবং সেই সঙ্গে ইরাকের সঙ্গে স্পেন ড্র করলো ১-১ গোলে। এই ইকুয়েশনটাই মূলত আর্জেন্টিনার এই র্যাঙ্কিংয়ের যে উত্থানটা অর্থাৎ ১ নম্বরে চলে এসেছে তার পেছনে সবচেয়ে বড় কারণ। তবে এই ভিডিওতেও ৪ বছর আগের সেই ভিডিওর মতো আমি একটু সূত্রের উপর বেস করে কিভাবে ফিফা র্যাঙ্কিং কাজ করে সেই ব্যাপারটা আপনাদের জন্য একটু দেখাতে চাই। ৪ বছর আগে যারা দেখেছিলেন তারা তো দেখেছেন, তবে এখন যারা নতুন অনফিল্ডের পরিবারের সদস্য আছেন তাদের জন্য আমার কাছে মনে হয় বুঝতে সুবিধা হবে। মূলত ফিফা র্যাঙ্কিং এর ক্ষেত্রে যে ফর্মুলাটা কাজ করে সেই ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়ালস টু পি বিফোর প্লাস আই ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ই, অর্থাৎ ইকুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ইকুয়েশনটা কিভাবে কাজ করে, কোনটার মানটা আসলে কি সেই ব্যাপারটা একটু আপনাদের জন্য ক্ল্যারিফাই করি। পি বিফোর মানে হচ্ছে কোনো একটা ম্যাচের আগে যে দলটার র্যাঙ্কিং নিয়ে আমরা চিন্তা করছি সেই দলটার রেটিং পয়েন্টটা কত। সাপোজ এই যে ম্যাচটার কথা আমরা বলছি সেই ম্যাচটার আগে যে ম্যাচটা ফ্রান্স হারলো তখন ফ্রান্সের পয়েন্ট ছিল মূলত 1877। সো এই জায়গাটা পি বিফোরটা হবে 1877। এনিওয়েজ এই ব্যাপারটা আমরা একটু পরে আসছি। আই এর যে মানটা, আই এর মানের মান হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য ম্যাচ। এখন এই ইম্পর্টেন্স অফ দ্য ম্যাচটা আসলে যেভাবে নির্ধারণ করা হয় যে 5 পয়েন্ট হচ্ছে ফ্রেন্ডলিস আউটসাইড ফিফা উইন্ডো, 10 পয়েন্টস হচ্ছে ফ্রেন্ডলিস ইনসাইড ফিফা উইন্ডো, 25 পয়েন্টস হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, 50 পয়েন্টস হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডের যে ম্যাচগুলো, 60 পয়েন্টস হচ্ছে ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজের যে ম্যাচগুলো। সো আমরা যদি এই ম্যাচটা অর্থাৎ যে ম্যাচটা ফ্রান্স হারলো আইভরি কোস্টের সঙ্গে সেই ম্যাচটার ইম্পর্টেন্স ধরে তাহলে সেটা 10 বলে কাউন্ট হবে, কারণ এটা ফ্রেন্ডলি ইনসাইড ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্সের জায়গায় 10 হবে। সো আমি এই জায়গাটা ব্র্যাকেটে 10টা লিখে দিই, আপনাদের জন্য সুবিধা হবে, অনেকটা অঙ্ক টিচারের মতো কাজ করছি। ডাব্লিউটা হচ্ছে জেতা হারা কিংবা ড্র। সেক্ষেত্রে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে কোনো একটা টিম যদি জেতে তাহলে সেটা 1, কোনো একটা টিম যদি হারে সেক্ষেত্রে তারা গোল্লা পাবে, 0 পাবে, আর কোনো ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে 0.5। তবে এখানে একটা ব্যাপার আছে, কোনো টিম যদি টাই ব্রেকারে ম্যাচ জেতে সেক্ষেত্রে সেটা 0.75 বলে কাউন্ট হবে, আবার টাই ব্রেকারে কোনো টিম যদি ম্যাচ হারে সেটা কিন্তু 0.5 পয়েন্ট তারা পাবে, অর্থাৎ আধা পয়েন্ট তারা পাবে। মানে এই জায়গাটায় কিন্তু ওই গোল্লা পাবে না। টাই ব্রেকারে যদি কোনো টিম ম্যাচ হারে সেক্ষেত্রে 0.5 পয়েন্ট তারা পাবে। আর এই যে ডাব্লিউ ই যে ব্যাপারটা, দিস ইজ দ্য থিং, যেটাই আসলে সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার, যেখানে সবচাইতে প্যাঁচানো ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা বের করার জন্য ফিফা একটা তত্ত্ব বের করেছে। সেই তত্ত্বটা 1/10 e⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻+1 যারা ম্যাথমেটিক্স করেছেন এসএসসি এইচএসসিতে বা এইচএসসিতে পার্টিকুলারলি ম্যাথমেটিক্স যারা করেছেন বা যাদের ম্যাথমেটিক্স ছিল তারা এই ইকুয়েশনগুলো খুব ভালো মতো বুঝতে পারবেন, আদারওয়াইজ অন্যরা হয়তো বা নাও বুঝতে পারেন। এই ডিআর এর মানটা একটু বলে দিই। এই ডিআর এর মানটা হচ্ছে যেই ম্যাচটা খেলা হচ্ছে সেই ম্যাচটার আসলে সম্ভাব্যতার জায়গাটা, মানে এই ডাব্লিউইটা হচ্ছে মূলত যে ম্যাচটা আইভরি কোস্ট এবং ফ্রান্সের মধ্যকার যে ম্যাচ, এই ম্যাচের পার্সেন্টেজ, কোন টিমের জেতার পার্সেন্টেজ কতটুকু থাকবে সেই মানটা বের করে। সেক্ষেত্রে ডিআরটা হচ্ছে দুই টিমের পয়েন্ট ডিফারেন্স, টু বি ভেরি অনেস্ট। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন, দুই টিমের পয়েন্ট ডিফারেন্স। সো আমি অঙ্ক করতে করতে আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন। এখন যে ম্যাচটা ফ্রান্স এবং আইভরি কোস্টের হয়েছে, পি বিফোরটা হচ্ছে 1877.32, যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম। আইভরি কোস্টের পয়েন্টটা আবার এই ম্যাচের আগে ছিল 1560। এখন আমরা যে বিষয়টা বলছিলাম যে এই ডিআরটা বের করতে গেলে কিন্তু এই দুই টিমের পয়েন্ট আপনার জানা লাগবে। তার আগে অন্যান্য বিষয়গুলো বলে নিই। আই হচ্ছে 10, ডাব্লিউ ই যেটা ডাব্লিউ ইর মানটা মূলত আসবে 0.789। কেন স্যার 0.789 আসবে? কারণটা হচ্ছে আপনি যদি ঠিক এই জায়গাটা 1/10 e⁻, এই যে dr/600 + 1 যদি করেন, এটার মান আসে
0.789। কেন আসে সেটা আমি বলছি। এই যে ডিআর যেটা, সেই ডিআরটা হচ্ছে 1877 থেকে 1560 যদি আপনি বিয়োগ দেন 300 পয়েন্টের কিছু বেশি, খুব সম্ভবত 340 বা এরকম কাছাকাছি আসে। এইটা আপনি যদি ক্যালকুলেটরে বের করেন, মানে এটা যদি ক্যালকুলেটরে আপনি বসান পুরো মানটা, তাহলে সেটা 0.789 এই মানটা গিয়ে দাঁড়াবে। এখন পুরো ইকুয়েশনটা যদি আপনি দেখেন যে পয়েন্টটা তাহলে কেমন, পয়েন্টটা হচ্ছে I ইন্টু W মাইনাস WE, সেক্ষেত্রে 10 ইন্টু 0 মাইনাস 0.789, কারণ ডাব্লিউটা আমি বলছিলাম ফ্রান্সের ক্ষেত্রে পয়েন্ট কিন্তু 0 পাবে, কারণ ফ্রান্স ম্যাচ জয়লাভ করে নাই, ফ্রান্স ম্যাচ হেরেছে। সো 0 মাইনাস 0.789 মাইনাস 0.789, আমরা ডাব্লিউ এর মানটা সেটাই বলছিলাম 0.789। সো সেটা হিসাব করলে আপনি 10 গুণ, আপনি একদম ক্যালকুলেটরে পুরো বিষয়টা বুঝতে পারবেন, সেটা হচ্ছে -7.89, অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্ট চলে গেছে ফ্রান্সের পরে। সো 1877-এর সঙ্গে আপনি -7.89 যদি যোগ করেন, তাহলে আলটিমেটলি সেটা বিয়োগই করতে হবে, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 1869.43। এই হচ্ছে ফ্রান্সের বর্তমান পয়েন্ট। এখন আর্জেন্টিনার পয়েন্ট অলরেডি আছে 1874.81, তার মানে আর্জেন্টিনা এখন ফ্রান্সকে সারপাস করে 1 নম্বর অবস্থানে চলে গেছে এবং 1869.43 অবস্থান নিয়ে আর্জেন্টিনার থেকে নিচে নেমে গেছে ফ্রান্স। সো আলটিমেটলি দিস ইজ দ্য এন্টায়ার ইকুয়েশন। আমার কাছে মনে হয় যে যারা ম্যাথমেটিক্সটা একটু ভালো বোঝেন তারা হয়তো বা পুরো বিষয়টা বুঝতে পারবেন। ছোট্ট একটু করে আবার বলে দিই, সেটা হচ্ছে মূল ইকুয়েশনটা এই ডাব্লিউইর ক্ষেত্রে। এই ডাব্লিউইটা মূলত হচ্ছে একটা ম্যাচে দুটো দলের মধ্যে যখন একটা ম্যাচ হচ্ছে, সেটার জেতার সম্ভাব্যতার জায়গাটা, মানে ওই ম্যাচের পার্সেন্টেজের পয়েন্টটা কীরকম। যেমন এই আর্জেন্টিনা এবং ফ্রান্স এবং আইভরি কোস্টের ম্যাচে ফ্রান্সের জেতার পার্সেন্টেজটা আসলে 78.9% হওয়ার কথা আর কি, ওইটাই ইকুয়েশনটা বের করেছে। সো ওই ইকুয়েশন অনুযায়ী ব্যাপারটা এরকম, আপনি ডিআর এর মধ্যে যেহেতু দু টিমের পয়েন্ট ডিফারেন্সের সঙ্গে আপনি 600 দিয়ে ভাগ দিবেন। এখন এই 600টা কেন, সেটাও একটা অনেক বড় প্রশ্নের জায়গা আসতে পারে। ফুটবলের ক্ষেত্রে সেটা 600 ধরা হয়। আমি এবার চেস বা দাবার র্যাঙ্কিংয়ের একটা গবেষণা করছিলাম, সেখানে দেখছিলাম যে দাবার র্যাঙ্কিংয়ে এই পয়েন্টটাকে 400 ধরা হয়, একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে ধরা হয়। এটা অনেক বেশি মাত্রায় এলাবোরেট ব্যাপার, সেটা এলাবোরেট করতে চাইলে ভিডিও অনেক বেশি মাত্রায় বড় হয়ে যাবে, এত এলাবোরেশন আমি গেলাম না। বাট এন্টায়ার ফর্মুলাটা আসলে এইভাবেই কাজ করে এবং এই কারণে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে গেছে। দেখেন, ফিফার র্যাঙ্কিংয়ে আসলে কোনো প্রকার ভুগিচুগির জায়গা নেই, মানে ফিফা র্যাঙ্কিংয়ে কোনো প্রকার পার্সিয়ালিটির কোনো জায়গা নেই। আমি অনেক সময় আইসিসির র্যাঙ্কিং নিয়ে অনেক কনফিউজড হয়ে যাই। আইসিসির র্যাঙ্কিং আমার কাছে অনেক সময় অনেক কনফিউশনও লাগে। আমি যদিও ক্রিকেট নিয়ে কাজ করি বা ক্রিকেট ফ্যাটার্নিটি বিলং করি, কিন্তু আইসিসির র্যাঙ্কিং সত্যি কথা বলতে আমার কাছে অনেক মনে হয় যে এলোমেলো বা অনেক ম্যানিপুলেশনের জায়গা হয়তো থাকতে পারে। কিন্তু ফিফার র্যাঙ্কিংয়ে আসলে কোনো ম্যানিপুলেশনের জায়গা নেই, একদম পুরোপুরি স্বচ্ছ এবং সেই অনুযায়ী আসলে এই পুরো হিসেবটা করা হয় এবং পুরো বিষয়টাকে এইভাবেই নির্ধারণ করা হয়। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।